কিছুক্ষণ ছাদে এসে দাঁড়িয়ে রইলাম। আচমকাই কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ভাইয়া শুরুটা করেছে কি না, এবার এই লোকটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। নিজেকে ছাড়িয়ে পিছন করে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম তার গালে। চড় বসিয়ে দিয়ে জিভে কামড় পড়লো আমার। মা, এ তো জাঙ্কুক ভাইয়া নয়, এ তো সায়ন ভাইয়া দাঁড়িয়ে আছেন, আমার ফুফাতো ভাই। ইসরে, বেচারার ফর্সা গালটা একদম লাল হয়ে গেছে। সায়ন ভাইয়া হ্যাবলা কান্তের মতো আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি একটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে আমার ধবধবে সাদা দাঁতগুলো দেখানো আর সরি বললাম। কিন্তু সায়ন ভাইয়ের কাজগুলো আমার কাছে চরম বিরক্তিকর মনে হয়। জানি এখন খুব মডার্ন যুগ, কিন্তু তাই বলে যখনই দেখা হবে তখনই জড়িয়ে ধরতে হবে, আমার এই জিনিসটা একদমই পছন্দ নয়। অতঃপর ছাদ থেকে নেমে আসার সময় মনে হলো একটা ছায়ার মতো সেখান থেকে সরে গেল। বাসায় অনেক মাস, হয়তো কেউ ছাদে এসেছিল। মাঝরাতে মনে হচ্ছে কেউ আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। বুকের উপর ভারী কিছু অনুভব হচ্ছে, কিন্তু আমার ওঠার কোনো ইচ্ছেই নেই। ঘুম পড়ে খুব যত্ন সহকারে আমাকে নিজের সাথে আঁকড়ে ধরে আছে। হঠাৎ থুতনিতে কেউ একটা কামড় বসিয়ে দিল। মনে হচ্ছে আমি চট করে চোখ খুলে ফেললাম। চিৎকার করতে যাব, তার আগে কেউ আমার ঠোঁটদ্বয় দখল করে নিলেন। অন্ধকার ঘরে আমি কিছু দেখতেও পাচ্ছি না, আর লোকটাকে আমার উপর থেকে সরাতেও পারছি না। এত শক্ত করে ধরে রেখেছে আমাকে, আমি 1 ইঞ্চিও নড়তে পারছি না। লোকটা মনের সুখে আমার ঠোঁট দুটো চুষে নিচ্ছেন, আবার কামড়ও দিচ্ছেন। এদিকে আমার নিঃশ্বাস আটকে আসছে। অনেক সময় পার হয়ে গেছে, আর মিনিট 2 এভাবে থাকলে মনে হয় আমার পরাণ পাখি উড়াল দেবে। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবে যাবে ভাব। তখন লোকটা আমার ঠোঁট জোড়া ছেড়ে দিলেন। ঠোঁট ছাড়তেই আমি হাঁপানো শুরু করলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। তখন লোকটা আমার উপর থেকে উঠে গেলেন। আমি লাফ দিয়ে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু আশ্চর্য, ঘরে কেউ নেই। মুহূর্তেই কেউ ঘর থেকে কিভাবে বের হতে পারে? দরজা ভেতর থেকে লক করা। তখন আমার নজর পড়লো ব্যালকনির দিকে। ব্যালকনির কাঁচ খোলা। তাহলে কি কেউ ব্যালকনি দিয়ে ঘরে ঢুকেছিল? দৌড়ে ব্যালকনিতে গেলাম, কিন্তু না, আশেপাশে কেউ নেই। তবে কি এতক্ষণ আমার সাথে যা যা হয়েছে সব স্বপ্ন? রাতে আর ঘুম হলো না আমার। ভোরের দিকে একটু চোখ লেগে আসতেই লিজা ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি বুঝি না আমার সাথে এই মেয়েটার কিসের শত্রুতা। ডাকাডাকি সহ্য করতে না পেরে উঠে পড়লাম। ওয়াশরুমের আয়নায় নিজের মুখ দেখতেই আমার চোখ কপালে উঠে গেল। আমার ঠোঁটের কোণায় রক্ত শুকিয়ে আছে। তার মানে কাল রাতে আমি ওইসব স্বপ্ন দেখিনি। আসলেই কেউ একজন এমনটা করেছিল। অজানা একটা ভয় আমাকে গ্রাস করে নিল। 3 তলার ঘরে কে এসেছিল এত রাতে? আর আমার সাথে ওসব কেন করলো? অনেক ভয় করছে। আমার শত্রুকে হতে পারে। আচ্ছা, লোকটা কি সায়ন ভাইয়া? না না, ছি, এসব আমি কি ভাবছি? সায়ন ভাইয়া অনেক ফ্রি মাইন্ডেড, কিন্তু এমন না। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নায় নিজেকে দেখে নিজেরই কান্না পাচ্ছে। আমার সুন্দর ঠোঁটটা কেটে দিয়েছে, কিন্তু কথা হলো আমি বাইরে যাব কিভাবে? সবাই দেখলে হাজারটা প্রশ্ন করবে। বাইরে উকি দিয়ে দেখলাম কেউ আছে কিনা। কাউকে আশেপাশে না দেখে ছুট লাগালাম খাবার টেবিলে। খাবার প্রায় শেষ পর্যায়ে তখন সেখানে জাঙ্কুক ভাই এলেন। আর 2 মিনিট পরে এলে কি এমন ক্ষতি হতো? কিরে পুচকি, কি করছিস? আমি মাথা নিচু করে আপন মনে ব্রেড গিলে খাচ্ছি। এই যে এদিকে তাকাতো, তোর ঠোঁট এই জায়গায় লাল কেন রে? তোর বয়ফ্রেন্ড আছে নাকি? কি সব বাজে কথা বলছেন? ঠোঁট লালের সাথে বয়ফ্রেন্ডের কি সম্পর্ক? আমাকে কি নিজের মতো পুচকি ভাবিস? জানিস আমার কতগুলো গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ডের ঠোঁট অনেক সময় লাল থাকে। জাঙ্কুক ভাইয়ার মুখে তার এসব কথা শুনে কেন জানি না আমার খুব কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশে নিজের অজান্তেই চিনচিন ব্যথা হচ্ছে। জানিস তো ঠোঁটের কোণায় লাল কেন হয়? কিভাবে জানলি? মুভিতে দেখেছি। এমনি এমনি কি তোকে পুচকি বলি? তাই মুভিতে দেখেছিস। আর আমি আমার গার্লফ্রেন্ডের ঠোঁটের স্বাদ নিয়েছি। জাঙ্কুক ভাইয়ের কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে। এর কারণ আমার জানা নেই। তার কথা আর শোনার ইচ্ছে হলো না, তাই উঠে ঘরে চলে এলাম। আচ্ছা, একদিন হয়েছে যার সাথে দেখা হয়েছে সেই মানুষটার জন্য এই অনুভূতির অর্থ কি? আমি কি জাঙ্কুক ভাইকে নিয়ে একটু বেশি চিন্তা করছি? হ্যাঁ, তাই হবে। আর তাকে নিয়ে ভাববো না। কলেজে যেতে হবে, সামনে পরীক্ষা। বিয়ের ফাংশন শুরু হলে আব্বু আর কলেজে যেতে দিবে না। কলেজের পোশাক পরে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। অবশ্য হালকা একটু লিপস্টিকও দিয়েছি। ঠোঁটের কাটা জায়গা
ঢাকার জন্য। এরই মধ্যে একটা বাইক এসে সামনে পড়লো। বাইকে জাঙ্কুক ভাইয়া বসে আছেন, কিন্তু উনি বাইক পেলেন কোথায়? উঠে বসে পৌঁছে দিয়ে আসছি। জাঙ্কুক ভাইয়ের প্রতি অনেক অভিমান হচ্ছে। তার এতগুলো গার্লফ্রেন্ড থাকতে আমাকে কেন বাইকে বসাবেন? কিন্তু এই অভিমান বা কেন হচ্ছে? তার আর আমার সম্পর্ক শুধু কাজিন হিসাবে, অন্য কোনো সম্পর্ক তো নেই আমাদের। জাঙ্কুক ভাইয়া তুড়ি বাজিয়ে আবারও জিজ্ঞাসা করলেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, আর একবার বলবো, তবুও না এলে একাই যাবি এই রোদের মধ্যে? কিছু না বলে বাইকে উঠে পড়লাম। এতদূর হাঁটার একদম ইচ্ছে নেই। এর আগে বাইকে উঠেছি বলে মনে পড়ছে না, তাই ভয় হচ্ছে যদি পড়ে যাই। জাঙ্কুক ভাইয়ের যেমন মানুষ, পড়ে গেলে তো ধরবে না। আমার জায়গায় অন্য কোনো গফ হলে ব্যাপারটা ভিন্ন হতো। বাইক স্টার্ট দিতেই খেলাম এক বিশাল ধাক্কা জাঙ্কুক ভাইয়ের সাথে। দোষটা আমারই ছিল। হাজারটা চিন্তায় আমি ভালো মতো বসতেই পারিনি। এই পুচকি, নাম তুই বাইক থেকে। নিজে তো মরবি মরবি, সাথে আমাকেও জেলের ভাত খাওয়াবি। না, জেলের ভাত খেতে হবে না। জেলে শুকনো রুটি আর পেঁয়াজ দেয়, ঠাটিয়ে একটা চড় মারবো। অনেক বেশি বুঝিস, তাই না? চুপচাপ ধরে বস। জাঙ্কুক ভাইয়ের ধমকে আমি চুপসে গিয়েছি। এই লোককে বিশ্বাস হয় না, যদি মেরে দেয়। কলেজের গেটে এসে জাঙ্কুক ভাই আমাকে নামিয়ে দিলেন। গেটের আশেপাশে মেয়েরা কেমন চোখ দিয়ে গিলে খাচ্ছে জাঙ্কুক ভাইয়াকে। এতক্ষণে ভাইয়ের দিকে ভালো মতো তাকিয়ে দেখলাম, আসলে অনেক হ্যান্ডসাম লাগছে। মনে হচ্ছে আমি ক্রাশ খেয়েছি। ভাইয়াকে তাড়াতাড়ি সেখান থেকে বিদায় দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। কলেজ শেষে হাঁটা শুরু করলাম। আজকে রিক্সাওয়ালাদের কি হয়েছে কে জানে, একটা রিক্সাও পাচ্ছি না। একা একা হেঁটে আসছিলাম, তখন নজর পড়লো রাস্তার অপর পাশে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, স্মোক করছে। তাদের দেখে সুবিধার মনে হচ্ছে। এদিকে রাস্তাটাও কেমন ফাঁকা, ভয় ভয় করছে, তাই দ্রুত পদক্ষেপে চলছি। কিন্তু বলে না, বাঘের ভয় যেখানে সেখানে সন্ধ্যা হয়। ছেলে দুটা আমার পিছনেই আসছে। শুধু যে পিছনে আসছে তা নয়, বাজে মন্তব্য করছে। ভয়ের তীব্রতা আমার কান্না পাচ্ছে। আমি কোনো কিছু না ভেবে দৌড়ানো শুরু করলাম। তখনই মনে হলো আমি একটা দেয়ালের সাথে ধাক্কা খেলাম। দেয়ালটা আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু দেয়াল কিভাবে ধরলো? মুখ তুলে তাকাতেই দেখি কালো হুডি পরা একটা লোক আমার সামনে দাঁড়িয়ে। তার মুখটা দেখতে পারলাম না মুখে মাস্ক থাকার কারণে, কিন্তু যতটুকু বুঝতে পারলাম লোকটা আমার সাহায্য করার জন্য এসেছেন। কারণ লোকটা ছেলে দুইটাকে আচ্ছা মতো ধোলাই দিচ্ছে। কিন্তু আমার ভয় এখনো কাটেনি। এই লোকটাও যদি ওদের মতোই হয়, না না, এখানে আর থাকা যাবে না। আমি পেছন থেকেই দৌড়ে পালালাম। বাসায় এসে রুমের দরজা লক করে বিছানায় শুয়ে শুয়ে হাঁপাচ্ছি। দুদিন ধরে আমার সাথে কি সব আজীব আজীব ঘটনা ঘটছে। প্রথমে জাঙ্কুক ভাইয়া, তারপর রাতের লোকটা, এখন আবার এই সমস্যা। আমি পিচ্ছি একটা মানুষ, এত সমস্যা কিভাবে সামাল দেব? সময়টা বিকেল হলেও মনে হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। চারদিক অন্ধকার হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। জাঙ্কুক গিটার হাতে ছাদের দরজার সামনে এসে থমকে যায়। সে তার চোখে বিশ্বাস করতে পারছে না। এই বৃষ্টির ধারায় কোনো এক পরী তাদের ছাদে দাঁড়িয়ে ভিজছে। সাদা চুড়িদার পরে একটা মেয়ে বৃষ্টিতে ভিজছে। মেয়েটা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকায় জাঙ্কুক মুখটা দেখতে পারছে না। সাদা চুড়িদার বৃষ্টির পানিতে ভেজায়, শরীরের প্রায় প্রতিটা ভাঁজ জাঙ্কুকের চোখে পড়ছে। জাঙ্কুক বারবার দৃষ্টি সরাতে চাইছে, কিন্তু কোনো এক অজানা আকর্ষণ তাকে টানছে মেয়েটার দিকে। সে সম্ভবত মাথা নাড়িয়ে বৃষ্টির ফোঁটা মুখে নিচ্ছে, আর পেছন থেকে তার লম্বা চুলগুলো কোমরে বাড়ি খাচ্ছে। জাঙ্কুকের খুব ইচ্ছে করছে একটা বার মেয়েটাকে ঘুরিয়ে তার মুখটা দেখতে। অবশ্য তার কাছে খুব পরিচিত পরিচিত লাগছে। জাঙ্কুকের খুব ইচ্ছে করছে একটা বার ঘুরিয়ে মুখটা দেখতে। গিটারটা নিচে রেখে সামনের দিকে আগাচ্ছে। সে নিজেও জানে না সে কি করতে যাচ্ছে। একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, ভেজে একাকার হয়ে গেছে, কিন্তু অপেক্ষা করছে কখন পিছনে ঘুরবে আর সে তাকে এক নজর দেখবে। এইদিকে দিয়ে হঠাৎ পিছনে ঘুরতেই দেখতে পেল জাঙ্কুক ভাইয়া একদম ওর গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। এভাবে আচমকা ভাইয়াকে দেখে ভয় পেয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে পিছন দিক পড়ে যেতে নিলে ভাইয়া আমাকে কোমর আঁকড়ে ধরে নীলের সাথে মিশিয়ে নেয়। ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছে আমি। ওই চোখ দুটোয় কেমন যেন একটা নেশা লেগে আছে। নেশার ঘোর আমাকে তার দিকে টানছে। নিজের অজান্তেই তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিলাম আমি। মুহূর্তেই হুঁশ ফিরে এলো। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে।
জাঙ্কুক ভাইয়া কিছুক্ষণ আমার দিকে প্রশ্নবৃদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে বলে উঠলেন, এটা কি ছিল? ভাইয়ের কণ্ঠ শুনে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সরি, আসলে কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। এটা কি ছিল তে? সে কি? আপনি জানেন না? এটা চুমু ছিল। সেটা আমিও জানি যে চুমু ছিল, কিন্তু এটার কারণ কি? কি উত্তর দেব বুঝে উঠতে পারছিলাম না। আমার এমনটা করার পেছনে যে কোনো কারণ ছিল না, সেটা কি সে মানবে? আচ্ছা, আমি যদি ভাইয়াকে বলি আমার বয়ফ্রেন্ড হতে, তাহলে কেমন হবে? রাগ করবে না তো? জাঙ্কুক ভাইয়া, চোখ হেসে বলেই ফেললাম, আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? আপনি আমার বয়ফ্রেন্ড হলে আমার সব বান্ধবীরা জ্বলে পুড়ে মরে যাবে। কথাটা বলতে দেরি, কিন্তু জাঙ্কুক ভাইয়ার আমাকে চড় মারতে দেরি হয়নি। জ্বরের মাত্রা এতটাই তীব্র ছিল যে তেল ছিটকে নিচে পড়ে যায়। এই মুহূর্তে জাঙ্কুকের কোনো হুঁশ নেই। তেয়ে ঠোঁটের কাটা জায়গা থেকে রক্ত ঝরছে। সেটা জাঙ্কুকের চোখে পড়ছে না, রাগে তার কপালে রগ ফুলে গেছে। তেয়ের চুলের মুঠি ধরে নিচ থেকে উঠিয়ে আবার নিজের সাথে মিশিয়ে নিল। সে কি করছে সে নিজেও বুঝতে পারছে না। 1 মিনিট আগে সে তেয়েকে চড় মেরেছে, আর এখন তেয়েকে বুকে জড়িয়ে ধরে আছে। এমন একটা কাণ্ড ঘটে যাবে সেটা তার চিন্তাধারার বাইরে ছিল। নরম আবেশে তার বুকে আগলে রেখেছে আমাকে। এখন আমার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত বুঝতে পারছি না। ব্যাপারটা অনেকটা জুতা মেরে গুরুদানের মতো লাগছে। অনেকটা অভিমান নিয়ে ভাইকে নিজের কাছে থেকে সরিয়ে দিলাম। আপনি আমাকে কেন জন্মালেন? আমি কি দেখতে খারাপ? আমি দেখতে যথেষ্ট সুন্দরী। আর আজকে আপনি আমাকে কলেজে দিয়ে আসাতে আমার সব ফ্রেন্ডরা ভেবে নিয়েছে আপনি আমার বয়ফ্রেন্ড। তাই আমিও ভেবেছি, এতে ক্ষতি কি? কাজিন কি বফ হতে পারে না? আমাকে কবে বুঝতে পারবি বলতো তুই? তুই আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাইছিস শুধুমাত্র শো অফ করার জন্য। ভালোবেসে কাছে এলে ঠিকই আপন করে নিতাম। আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে শো অফ করতে পারবি, কিন্তু এসব কিছুর মাঝে আমার মনটা কতটা কষ্ট পাবে ধারণা আছে তোর? যেদিন ভালোবেসে আমার কাছে আসবি, সেদিন ঠিকই আপন করে নিব। আপাতত 10 হাত দূরে থাকবি আমার। কথাটা বলে ভাইয়া সেখান থেকে বেরিয়ে গেল। আমি এখনো ভেবে পাচ্ছি না আমি ভুলটা কোথায় করলাম। আমার সব বান্ধবীদের রিলেশন তো এভাবে শুরু হয়েছিল। ভালোবেসে কাছে কিভাবে আসে সেটা তো আমার জানা নেই। এইদিকে জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে স্মোক করছে। এখনো ভেজা অবস্থায় আছে। সিগারেটের ধোঁয়ার সাথে সাথে কষ্টগুলো উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আস্তে নিচ থেকে তার কাছে এসেছিল, আর সে ফিরিয়ে দিয়েছে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। সে তো এটাই চাইতো, তে তার কাছে আসুক, তাকে আপন করে নিক। কিন্তু এভাবে তো চাইতো না। আপন মনে হেসে ফেলে জাঙ্কুক। তে আসলে এটা পেয়েছি। ভালোবাসার মতো জটিল সমীকরণ সে বুঝবে না। জাঙ্কুকের এটা আশা করাও ঠিক না। জাঙ্কুকের ভালোবাসা কি আদতে কখনো বুঝবে? সিগারেটের শেষ টান দিয়ে নিচে ফেলে ওয়াশরুমে চলে গেল জাঙ্কুক। রাতে সবাই ছাদে আড্ডা বসিয়েছে। আড্ডার মধ্যমণি জাঙ্কুক ভাইয়া। আমি চুপচাপ এক কোনায় বসে আছি। বিকেলের কাজের জন্য লজ্জা লাগছে। কেন যেন মনে হচ্ছে ভাইয়াকে ওইভাবে বলাতে সে কষ্ট পেয়েছে। আমার নিজেরও খারাপ লাগছে। ভাইয়াকে সরি বলা উচিত। যেই ভাবা সেই কাজ। আড্ডা শেষে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার ওইসব বলা ঠিক হয়নি। ঠিক আছে, আমিও সরি। তোকে ওইভাবে চড় মারাটা আমার ঠিক হয়নি। রাত 2টা 30 মিনিট। তে এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে, আর জাঙ্কুক নেশা লাগানো চোখে তেয়ের দিকে তাকিয়ে আছে। ব্যালকনি দিয়েই তেয়ের ঘরে ঢুকেছে সে। তেয়ের মাথার কাছে বসে এক দৃষ্টিতে দেখছে তার ঘুমন্ত পরীর মুখখানা। আস্তে করে তেয়ের গালে হাত রাখতেই দেখলো গালে এখনো কালচে দাগ পড়ে গেছে। ঠোঁটটাও ফুলে গেছে। তেয়ের গালে আর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে তেকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। তুই কেন বুঝতে পারিস না তোকে কতটা ভালোবাসি? এত বছর পর যেদিন তোকে প্রথম দেখলাম, ইচ্ছে করছিল তোকে কলিজার ভেতর ঢুকিয়ে রাখি, কিন্তু তুই তো আমাকে বুঝতেই পারিস না। তোর মনে কি একবারের জন্য আমার চিন্তা আসে না? সবকিছু তোকে খুলে বলতেও পারি না। কিভাবে তোকে সব বলবো? আমি যে নিরুপায়। তুই কি একবারের জন্য আমাকে ভালোবাসতে পারিসনি? কথাগুলো বলতে বলতে দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে জাঙ্কুকের। তের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। এই মুখটার দিকে সারা জীবন তাকিয়ে থাকলেও হয়তো তার পিপাসা মিটবে না। তেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়লো জাঙ্কুক। ঘুমের মধ্যে বারবার মনে হয়েছে কেউ আমাকে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু ঘুম ভাঙার পর কাউকে খুঁজে পাইনি। জানি না কি হচ্ছে আমার সাথে এসব।
সব সময় মনে হয় কেউ আমার উপর নজরদারি করছে। কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, অতঃপর বাসা থেকে বের হলাম। এখন রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এরই মধ্যে দেখলাম জাঙ্কুক ভাইও এসে পড়লো বাইক নিয়ে। আমাকে বললেন তিনি কলেজে নামিয়ে দিবেন। আর আমিও কি মনে করে যেন উঠে পড়লাম। ধরে বস ভালো মতো, কালকের মতো পড়ে গেলে খবর আছে। ভাইয়াকে জড়িয়ে ধরে বসলাম। কিন্তু ভাইয়া বাইক কেন কিনলেন? তিনি তো চলে যাবেন। মনে মনে এই কথাটাই ভাবছিলাম। এরই মধ্যে আমি কলেজ গেটের সামনেও চলে আসলাম। আমাকে কলেজ গেটে নামিয়ে দিয়ে ভাইয়া চুল ঠিক করছেন। কালকের মতো আজকেও মেয়েরা ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এই মেয়েগুলো না মাত্রাতিরিক্ত ছেঁচড়া। কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই চোখ দিয়ে গিলে খায়। আচমকা আমার গালে চুমু বসিয়ে দিলেন জাঙ্কুক ভাইয়া। এভাবে সবার সামনে এমনটা করায় আমি থ মেরে দাঁড়িয়ে আছি। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু না, ঘটনা ঘটা আরো বাকি ছিল। বাইক থেকে নেমে ভাইয়া আমার হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। আমি পিছন থেকে আমার হাত টেনে ধরছি, কিন্তু ভাইয়া সজোরে টেনে নিয়ে যাচ্ছেন। আমার বান্ধবীদের সামনে নিয়ে আমাকে দাঁড় করিয়ে দিলেন। নিশ্চিত সবাইকে বলে দিবেন তিনি আমার বফ নয়, বরং কাজিন। সবার সামনে আমার এতটুকু সম্মান আর থাকবে না। চোখ মুখ খিচে ধরে বারবার দোয়া করছি যাতে ভাইয়া হাটে হাড়ি না ভাঙে। কিন্তু ভাইয়া যা করলেন তাতে আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেলাম। ভাইয়া সবার সামনে আমাকে দাঁড় করিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলেন। এখনো ভাইয়া আগের পজিশনে বসে আছেন আর আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। পুরো কলেজ থ মেরে দাঁড়িয়ে আছে আমাদের দেখছে। আমিও ফ্রিজ হয়ে আছি, সবটা দেখছি। জান, হাতটা দাও না। ভাইয়ের মুখে জান কথাটা শুনে আমার জান গলা অব্দি এসে পড়েছে। যে কোনো সময় বেরিয়ে যাবে। আমি হাতটা দিচ্ছি না দেখে ভাইয়া নিজেই আমার হাতটা নিয়ে একটা রিং পরিয়ে দিলেন। রিং পরানো অব্দিও মানা যেত, কিন্তু এরপর ভাইয়া আমার হাতে একটা চুমু খেলেন। আমি এখনো মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে আমি এই পৃথিবীতে নয়, মঙ্গল গ্রহে আছি। ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে সেখান থেকে নিয়ে চলে এলেন। বাইক চলছে আপন গতিতে, আর আমি পিছনে চিন্তার মনের মতো বসে আছি। একটা রেস্টুরেন্টের সামনে এসে ভাইয়া বাইক থামালেন, আবারও হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেলেন। লোকটা কি করতে চাইছেন বুঝতে পারছি না। একটা টেবিলে আমাকে বসিয়ে খাবার অর্ডার করলেন। আচ্ছা, সে কিভাবে জানলো আমার বিরিয়ানি পছন্দ? কলেজে ওইগুলো কি ছিল ভাইয়া? আপনি না বললেন বয়ফ্রেন্ড হবেন না, তাহলে এখন হ্যাঁ করলেন? আমি কখন হ্যাঁ করলাম? ওইগুলো তো অভিনয় ছিল। মানে তোকে তো আর সবার সামনে অপমানিত হতে দিতে পারি না, তাই না? তাই একটা নাটক ছিল এটা। এখন সবাইকে বলবি তোরও বিএফ আছে। ভাইয়ের কথা শুনে হাঁ করে তাকিয়েছি তার দিকে। এই লোকটা আসলেই উদ্ভট, কখন কি করে কেউ বুঝতে পারে না। আমি তো একদমই না। তখনই সেখানে বিরিয়ানির প্লেট চলে আসলো। পেট ভরে খাওয়া শেষে আবারও বাইক রাইড। ভাইয়ের সাথে কাটানো দিনটা আমার সবসময় মনে থাকবে। মনে হচ্ছে আমি খোলা আকাশের মুক্ত কোনো পাখি। জাকুব ভাইয়ার মায়ায় পড়ে যাচ্ছি আমি। তার উদ্ভট কাজগুলো এখন আমাকে তার দিকে টানে। আচ্ছা, এই মানুষটাকে সারা জীবন এভাবেই আমাকে সুখে রাখবে? কলেজ শেষ হওয়ার সময়ে ভাইয়া আমাকে বাড়ির গেটে নামিয়ে দিলেন। ভাইয়া বাইক ঘুরিয়ে চলে যেতে নিলে আমি পিছন থেকে ডাক দিলাম, ভাইয়া কালকেও কি এভাবে ঘুরতে নিয়ে যাবেন? কোনো ক্লাস নেই তোর? আছে, কিন্তু এভাবে কেউ কখনো আমাকে সময় দেয়নি। আপনার সাথে কাটানো আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল। আমি কি আপনার কাছে আর একটা দিন চাইতে পারি? তের আকুতি ভরা কণ্ঠে জাঙ্কুকের চোখ ভরে এসেছে, কিন্তু সে তার চোখের পানি তেকে দেখাতে চায় না। তাই হু হ্যাঁ কিছু না বলে সেখান থেকে চলে যায়। তে জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নিজের অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তের চোখ দিয়ে। বিকেলে কোনো কারণ ছাড়াই বেশ কিছুক্ষণ কান্না করলাম আমি। মাঝে মাঝে আমার সাথে এমন হয়, কোনো কারণ ছাড়াই চোখের পানি এসে পড়ে। সন্ধ্যার পর জাঙ্কুক ভাইয়াদের বাসায় সবাই বিয়ে নিয়ে আলোচনা করছে। আম্মু আগেই আমাকে মানা করে দিয়েছে সেখানে যেতে। খুব কষ্ট হচ্ছে। বরাবরের মতো এবারও আমাকে বাড়ির সবার থেকে আলাদা করে দেওয়া হলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে। হঠাৎ কেউ একজন একটা কফি মগ এগিয়ে দিলেন। এভাবে চোখের পানি ফেলে তো শরীরের লবণ কমে যাবে। কফি খেয়ে মুডটা ঠিক কর। আপনি এমন উদ্ভট কথা কেন বলেন সব সময়? আমার এই কথা তুই বিরক্ত হয়ে যাস। তাই তো বলি কফিটা ভালো হয়েছে। কে বানিয়েছে? আপনি? আপনি এত ভালো কফি বানাতে পারেন?
জানা ছিল না। এমন অনেক কিছুই আছে যা তুই জানিস না। মানে? এখানে কি করছিলি? নাচছিলাম। দেখতে পাচ্ছেন না এখানে দাঁড়িয়ে আছি? আমাকে ভালোবাসিস রে? এটা কেমন প্রশ্ন? বাসিস না তো মগটা দিয়ে নিচে যাবো। জাঙ্কুক ভাইয়া আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি এই দৃষ্টিতে। তার এভাবে চলে যাওয়ায় আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাইয়া কি আমাকে ভালোবাসেন? এজন্যই কি আমার এত কেয়ার করছেন? না না, সে আমার কেয়ার করে না। সে তো, তাকে আমি বুঝতেই পারি না। তার সব কাজ উল্টো আমাকে কনফিউজ করে দেয়। পরদিন সকালে কলেজে যাওয়ার জন্য রাস্তায় বের হতেই দেখি জাঙ্কুক ভাইয়া বাইক দাঁড় করিয়ে বসে আছেন। আমি দৌড়ে গিয়ে বাইকে তার পিছনে বসে পড়লাম। আজকে জাঙ্কুক ভাইয়া বলার আগেই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বসলাম। ভাইয়া পেছন দিকে ঘুরে ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। বাইক চলছে আপন গতিতে অজানার পথে। এই খোলা আকাশের নিচে দমকা বাতাস গায়ে লাগিয়ে এভাবে উড়ে যাওয়ার সুখ আজকে প্রথম পেলাম। মনের কোণে ভালো লাগাগুলো দোলা দিচ্ছে। ভাই আমাকে নিয়ে শহর থেকে অনেকটা দূরে একটা নদীর তীরে নিয়ে গেলেন। পরিবেশটা এত মনোরম যে দেখেই আমার মন ভরে গেল। জীবনের বেস্ট সারপ্রাইজ হয়তো এটা। আমার জন্য যে আরো সারপ্রাইজ ওয়েট করছিল সেটা আমি বুঝতেই পারিনি। ভাইয়ের হাত ধরে কিছু দূর আগাতেই একটা ছোট্ট কুঁড়ের ঘর দেখতে পেলাম। ঘরটা ঠিক আমার স্বপ্নের বাড়ির মতো, ফুল আর সবুজ গাছপালা দিয়ে সাজানো। ভাইয়া আমাকে ঘরের ভিতর বসিয়ে কোথাও চলে গেলেন। আর আমি আশেপাশের সবকিছু দেখছি। আমার বিশ্বাসই হচ্ছে না ভাইয়া আমার জন্য এত কিছু করেছেন। কিছুক্ষণ বাদে ভাইয়া একটা ব্যাগ হাতে ফিরে এলেন। ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে চেঞ্জ করতে বললেন। ব্যাগে একটা নীল শাড়ি আর নীল কাচের চুড়ি ছিল। শাড়িটা পরে বাইরে বের হতেই আমার চোখ ছানাবড়া হয়ে যায়। ভাই একটা নীল পাঞ্জাবি পরে রান্না করছেন। আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি ভাইয়ার এই রূপ দেখে। পাঞ্জাবিতে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে। আমি গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছি। ইচ্ছে করছে খেয়ে ফেলি লোকটাকে। ওইভাবে কি দেখছিস? খেয়ে ফেলবে নাকি? নজর লাগাস না আমার উপর। ভাইয়ের কথায় ভীষণ লজ্জা লাগছে। আপনি রান্না করছেন আর পাঞ্জাবি? কেন? পাঞ্জাবি ছাড়া থাকলে বুঝি ভালো লাগতো? আমি কি সেটা বলেছি নাকি? আজকে আমরা ছোটখাটো একটা পিকনিক করব তাই রান্না করছি। সত্যি? জানেন, আমি কখনো এভাবে পিকনিক করিনি। না মানে এরকম। ইটস ওকে পুস্কি। ভাইয়া একাই সব রান্না শেষ করে আমাকে খেতে দিলেন। খেয়াল করলাম ভাইয়া আবারও সেই তার বিশ্ববিখ্যাত লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। তুই না বলেছিলি কাজ ভাগ করে করবি, তো এখন খাইয়ে দে আমাকে। আমি এক নজর ভাইয়ের দিকে তাকিয়ে খাবার নিয়ে তার সামনে বসে পড়লাম। এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছি, তাও আবার জাঙ্কুক ভাইয়াকে। আমি নিজেও ভাবতে পারছি না আমার মতো অলস কিনা নিজে থেকে খাইয়ে দিচ্ছে। আমি ভাইয়াকে খাইয়ে দিচ্ছি আর ভাইয়া এই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার দু চোখের কোণায় পানি টলমল করছে। ভাইয়াকে আমি হাসতে দেখেছি, রাগ করতে দেখেছি, কিন্তু তার চোখে পানি দেখিনি কখনো। তার চোখের পানি দেখে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে তাকে বুকে জড়িয়ে নিই। খাওয়া শেষে নদীর পানিতে পা ভিজিয়ে বসে আছি আমি, আর ভাইয়া পাশে। ভাইয়ার মনের সুখে বাদাম চিবাচ্ছে আর আমি তার দিকে তাকিয়ে থেকে চোখের তৃষ্ণা মেটাচ্ছি। আজ ভাইয়ের প্রতি এক অন্য ধরনের ভালো লাগা কাজ করছে। আচ্ছা, ভাইয়ের প্রতি আমি এত আকৃষ্ট হচ্ছি কেন? আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? শুরুতে এই লোকটার প্রতি বিরক্ত আসতো, কিন্তু এখন তাকে দেখলে লজ্জা লাগে। যতক্ষণ তার সাথে থাকি এক অন্যরকম ভালো লাগা কাজ করে। হয়তো সত্যিই তার প্রেমে পড়ে গেছি। আকাশে মেঘেরা লুকোচুরি খেলছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। আজকের এই বৃষ্টি আমার ভালোবাসার সাক্ষী হবে। আমার ভালোবাসার হাত ধরে আজকে এই বৃষ্টির প্রতিটি ফোঁটার স্বাদ নেব। আপন মনে কথাগুলো বলতে ঝুম বৃষ্টি শুরু হলো। ভাই আমার হাত ধরে টানছে ঘরে যাওয়ার জন্য। আমি নিজেকে তার বুকে মিশিয়ে দিলাম। বৃষ্টির ধারা আমাদের দুজনকে ভিজিয়ে একাকার করে দিচ্ছে। আমি তাকে জড়িয়ে ধরে রেখেছি, কিন্তু সে এখনো ধরেনি। যাক, না ধরলো তাতে কি হয়েছে? আমি ধরে রাখবো তাকে সারা জীবনের জন্য। তাকে এভাবেই আমার বুকে আগলে রাখবো। তিনি চাইলেও ছাড়বো না। তে জ্বর আসবে তোর, ছাড় আমাকে, ভিতরে চল। আর একটু থাকি না প্লিজ? এভাবে জড়িয়ে ধরে থেকে কি লাভ হচ্ছে? লাভ লোকসান না খুঁজে বৃষ্টিটা উপভোগ করেন না। শরীরের সাথে চিপকে আসিস, উপভোগ করবো কি ছাই? ধুর, আপনি একটু রোমান্টিক না।
এখানে রোম্যান্স এলো কোথা থেকে জানি না, আর একটা থাকতে দিন, ডিস্টার্ব করবেন না। জাঙ্কুক মুচকি হেসে থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে তারা কতক্ষণ ছিল জানা নেই। অনেকটা সময় পর জাঙ্কুক দেখে নিজে থেকে ছাড়িয়ে নিল। চল ঘরে চল, কোলে তুলে নিয়ে যান। নিজেকে আয়নায় দেখেছিস তুই? আমার কোমরটা সালামত থাকবে নাকি তোকে কোলে তুললে? আপনি আমাকে মোটা বললেন, আমার ইগো পাখিটাকে আবারও আহত করলেন আপনি। ইগো পাখিটা আবার কোন পাখি, আর কখন আহত করলাম আপনারা জানতে হবে না, আমি যাচ্ছি। তে যেতে নিলে জাঙ্কুক তেকে পিছন থেকে ধরে কোলে তুলে নিয়ে ভেতরে নিয়ে গেল। তেকে নামিয়ে দিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে তে জাঙ্কুকের হাত টেনে ধরে পেছন থেকে। জাঙ্কুক একটু এগিয়ে এসে তের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তে জাঙ্কুকের হাত দুটো নিয়ে নিজের কোমরে রাখে। সিচুয়েশনটাই এমন যে তারা নিজেরা বুঝতে পারছে না কি করছে। তে নিজের মুখটা জাঙ্কুকের সামনে নিয়ে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে তেকে ছেড়ে দেয়। জাঙ্কুকের কাজে তে অনেকটাই অবাক হয়। শাড়িটা পাল্টে নে জলদি, জ্বর এসে করবে তোর। আপনি চেঞ্জ করবেন না? আপনার তো জ্বর আসতে পারে, আমার চিন্তা তোর করতে হবে না, তুই নিজে চেঞ্জ কর আগে। ভাই আমাকে চেঞ্জ করতে দিয়ে নিজে বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে রইলেন। আমি মুগ্ধ নয়নে শুধু তাকে দেখছি। মানুষটা এত ভালো সত্যি জানা ছিল না। আমি চেঞ্জ করতে করতে বাইরে বৃষ্টি থেমে গেছে। ভাইয়া চেঞ্জ করে এসে আমাকে বাইকে বসতে বললেন। বাসায় যেতে হবে, কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাইয়া বাইক চালাচ্ছেন আর আমি লুকিং গ্লাসে তাকে দেখছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে বাসায় ফিরে যেতে। বাসায় যাওয়ার সাথে সাথে আমরা আবার আলাদা হয়ে যাব। বাড়ির গেটের সামনে আমাকে নামিয়ে দিয়ে ভাইয়া চলে গেলেন। আমি এক রাশ মন খারাপ নিয়ে বাসায় চলে এলাম। আর রাতে শরীর কাঁপিয়ে প্রচন্ড জ্বর এলো আমার। এই প্রথম লিজার চোখে আমার জন্য মায়া দেখতে পেলাম আমি। শাকচুন্নিটা রাত প্রায় 1টা পর্যন্ত আমার মাথার কাছে বসেছিল। জ্বরটা একটু ছাড়ার পর লিজা ওর ঘরে চলে গেল। কিন্তু আমার অন্য চিন্তা হচ্ছে, বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়েছে, ভাইয়া তো আরো বেশিক্ষণ ভিজেছে, তার মানে কি তারও জ্বর হয়েছে? বিছানায় থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। অনেক চিন্তা হচ্ছে, ভাইয়া সুস্থ আছে তো? আমার কাছে তো ভাইয়ার নাম্বারও নেই যে ফোন করব। চুপি চুপি গিয়ে লিজার ফোন থেকে ভাইয়ার নাম্বারটা নিয়ে নিলাম। 2-3 বার ফোন করলাম কিন্তু ফোন ধরছে না। আমার টেনশন আরো বেড়ে গেল। উপায় না পেয়ে বেলকনিতে শাড়ি বেঁধে বহু কষ্টে নিচে নামলাম। ভাগ্যিস ভাইয়ের বেলকনির গ্লাসটা ফাঁকা ছিল। ভাইয়ের কপালে হাত রাখতেই কেঁপে উঠলাম আমি। শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, কি করব কিছুই মাথায় আসছে না। দরজাটা খুলে পা টিপে টিপে কিচেনে গিয়ে পানি নিয়ে এলাম। ভাইয়ের মাথায় জল পড়তে দিতে থাকলাম। আর একটু পর পর শরীর মুছে দিলাম। জ্বরের তীব্রতা কমার কোনো লক্ষণই নেই। কি করব ভেবে না পেয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিলাম। জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমার 2 চোখ ভিজে যাচ্ছে বারবার। ভাইয়ের এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি যে না করলে আজকে সে সুস্থ থাকতেন। সারা রাত তে জাঙ্কুককে নিজের সাথে মিশিয়ে তার মাথায় ভেজানো কাপড় দেয়। ভোরের দিকে জাঙ্কুকের জ্বর কমলে তে জাঙ্কুককে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্কুকের ঘুম ভাঙতেই খেয়াল করে সে কার উপর শুয়ে আছে। একটু খেয়াল করতেই দেখে একটা মেয়ের উপর শুয়ে আছে সে। মেয়েটার মুখ চুল দিয়ে ঢেকে আছে, যার জন্য জাঙ্কুক ঠিক মতো মুখ দেখতে পারছে না। চুলগুলো সরাতেই জাঙ্কুকের চোখ কপালে উঠে যায়। তে! জাঙ্কুক উঠে বসে মাথায় হাত দিয়ে তেকে দেখতে থাকে। এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে, প্লাজো হাঁটুর উপরে উঠে আছে, টি শার্টটাও জায়গা মতো নেই। আর জাঙ্কুকের গায়েও তার টি শার্ট নেই। কাল রাতে কি হয়েছে তার কিছু মনেও নেই। উল্টো পাল্টা কিছু হয়েছে কিনা সে চিন্তায় জাঙ্কুক মরে যাচ্ছে। জাঙ্কুক দেখে আস্তে আস্তে ডাকতে লাগলো যাতে বাইরের কেউ জানতে না পারে। তে ঘুম জড়ানো চোখে জাঙ্কুককে এভাবে দেখে চিৎকার দেয়। শব্দ যাতে বাইরে না যায় তার জন্য জাঙ্কুক তের মুখ চেপে ধরে। তুই আমার ঘরে কি করে এলি? আর আমার এই অবস্থা কেন? তুই কি করেছিস আমার সাথে? আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ইজ্জতে হাত দিসনি তো? আপনি কি পাগল হয়ে গেছেন? কি যাতা বলছেন? আমি আপনার ইজ্জতে হাত দিব? রাতে আপনার টি শার্ট খুলে দিয়েছিলাম শরীর মুছে দেওয়ার জন্য। রাতে প্রচন্ড জ্বর হয়েছিল, কাপড় ভিজিয়ে দিয়েছি আর শরীর মুছিয়ে দিয়েছিলাম, তাই টি শার্টটা খুলেছিলাম। তাহলে আমি তোর পরে কিভাবে এলাম? আমাকে ধরেই তো শুয়েছিলেন। ও আচ্ছা, কিন্তু তুই আমার ঘরে কি করে এলি রাতে? বেলকনি দিয়ে।
ভাগ্যিস গ্লাসটা খোলা ছিল। আমাদের মধ্যে কিছু হয়নি তো, তাই না? জ্বরের ঘরে আমি কিছু করিনি তো? করেছেন তো? কি বলছে সেসব? হ্যাঁ, আপনি জ্বরের ঘোরে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। তে কিছুটা লজ্জা পেয়ে বলল, একটা চড় দিয়ে দাঁত ফেলে দিব। এমন ভাবে বলছিস যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাইয়া আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে মানে আমার ঘরে পাঠিয়ে দিলেন। আজ থেকে বিয়ের কেনাকাটা আর যাবতীয় সব কাজ শুরু হয়ে যাবে। 2 দিন পর হলুদ সন্ধ্যা। বিকেলে সবাই শপিংয়ে গেলাম। এর আগে ভাইয়ের সাথে আর একবারও দেখা হয়নি। অনেকবার নানা রকম বাহানা দিয়ে বড় চাচীদের বাসা যেতে চেয়েছি, কিন্তু আম্মু একবারও যেতে দেয়নি। রোজই আপুর জন্য শাড়ি পছন্দ করতেই যাব। তখন এক এক করে গাড়ি ভরে গেল। এইদিকে আমি কোথায় বসবো? অতঃপর বাকি রইল জাঙ্কুক ভাইয়ের গাড়ি। ভাইয়াকে কিছু বলার আগেই সে আমার কাজিন অর্থাৎ জেনিকে তার পাশের ফ্রন্ট সিটে বসিয়ে গাড়ি স্টার্ট করলেন। ভাইয়ের ব্যবহারে আমি একটু কষ্ট পেলেও মাথা না ঘামিয়ে বসে পড়লাম। শপিং মলে যাওয়ার পর সবাই নিজেদের পছন্দ মতো কেনাকাটা করছে, কিন্তু আমার চোখ দুটো শুধু ভাইয়াকে খুঁজছে। আসার পর থেকে একবারের জন্য তাকে দেখিনি। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর ভাইয়া ভেতর এলেন। যদিও সাথে ছিল জেনি আপু, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি ভাইয়ার সাথে কথা বলতে চাই। ভাইয়া আর রোজি আপু ট্রায়াল সেকশনের দিকে যাচ্ছেন দেখে আমি একটা ড্রেস হাতে নিয়ে সেদিকে ছুটলাম। রুমের সামনে আমার পা থমকে গেল। জাঙ্কুক ভাইয়া জেনি আপুর সাথে ট্রায়াল রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার দু চোখ বেয়ে পানি ঝরছে। আমি এতটাও ছোট নই যে বুঝতে পারবো না বন্ধ দরজার আড়ালে কি হয় বা হতে পারে। তারা ভিতরে ঢুকেছে প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এখনো ঠায় দাঁড়িয়ে আছি। আমি সবটা দেখতে চাই। আর 5 মিনিট পর ভাইয়া বেরিয়ে এলেন। আমি চোখে পানি নিয়ে ভাইয়া ঠিক সামনে দাঁড়ালো। ভাইয়া আমাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে গেলেন। ভাইয়ের এই ব্যবহারে আমার মনে হলো কেউ আমার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। তবুও বেহায়ার মতো ভাইয়ার পিছু পিছু গেলাম। উদ্দেশ্য একটা, ভাইয়ের সাথে কথা বলা। নিজের মনের অবস্থা তাকে বুঝিয়ে বলা খুব প্রয়োজন। ফুপি আম্মু আমাকে সেখান থেকে নিয়ে একটা কলা পাতা রঙের শাড়ি দিলেন। শাড়িটা সুন্দর, কিন্তু এই মুহূর্তে সবকিছু আমার কাছে বিষের মতো লাগছে। ফুপি আম্মু আমাকে শাড়ির কথা জিজ্ঞাসা করলে আমি হ্যাঁ বলে দিলাম, কিন্তু ভাইয়া সেই শাড়িটা নিয়ে জেনি আপুর গায়ে জড়িয়ে দিলেন। ভাইয়া আরো কয়েকটা শাড়ি নিয়ে জেনি আপুর উপর ট্রাই করতে লাগলেন আর বললেন, ফুপি আম্মু তুমিও যে কি করো? এই শাড়িটা শুধুমাত্র জেনির জন্য বানানো হয়েছে, তীর জন্য এটা না। তীর তো এখনো ছোট, ওর জন্য অন্য কিছু দেখো। দেখলে জেনিকে কি সুন্দর মানিয়েছে। আমি যদি এতই ছোট হই তাহলে কালকে আমার জন্য শাড়ি কেন এনেছিলেন? এত কিছু করার মানে কি ছিল? সে কি বুঝতে পারে না তার এই অবহেলাগুলো আমাকে কতটা কষ্ট দেয়? বিয়ের কোনো ফাংশনের জন্য কিছু কিনিনি আমি, শুধু হলুদের জন্য একটা শাড়ি লিজা কিনে দিয়েছে। কিছু লাগবে না আমার। যাবো না বিয়েতে। জেনে তো আছি বিয়েতে তাহলেই হবে। আমি না থাকলে কেউ কিছু আসে যাবে না। রাতে না খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু দু চোখে ঘুম নেই, খুব কষ্ট হচ্ছে। হঠাৎ ভাইয়া এমন কেন করছে? যখন আমি তাকে কাছে চেয়েছি তখন কেন সে অন্য কারো কাছে যাচ্ছে? সে কি বুঝতে পারে না জেনির সাথে তাকে দেখলে আমার ভিতরটা পুড়ে ছাই হয়ে যায়? রাত, সময় 3টা 12। তের মাথার কাছে বসে আছে জাঙ্কুক স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তের মুখের দিকে। ঘুমের মাঝেই খানিকক্ষণ পর পর ফুপিয়ে উঠছে তে। বোঝাই যাচ্ছে কান্না করতে করতে ঘুমিয়েছে। তেকে এই অবস্থায় দেখতে খুব কষ্ট হচ্ছে জাঙ্কুকের, কিন্তু সে যে অসহায়। তের দু গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল জাঙ্কুক। কিছুক্ষণ তার চুলে হাত বুলিয়ে দিয়ে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকাল থেকে অনেকবার চেষ্টা করছি জাঙ্কুক ভাইয়ার সাথে দেখা করার, একটা বার কথা বলার, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছি না। আম্মু আমাকে ভাইয়াদের বাসায় যেতেও দিচ্ছেন না। জাঙ্কুক ভাইয়া আসার পর থেকে একবারও যেতে দেয়নি আমাকে। জানি না কি হয়েছে, কিন্তু ভাইয়ের সাথে দেখা করা আমার জন্য অনেক জরুরি। আমার নিঃশ্বাস আটকে যাবে আজ তার সাথে দেখা না হলে। সারাদিন পার হয়ে গেল, শুনতে পেলাম ছাদে আছে, তাই ছুট লাগালাম ছাদের দিকে, কিন্তু আবারও আমাকে হতাশ হতে হলো। জাঙ্কুক ভাইয়া আর জেনি আপু একসাথে কফি খাচ্ছেন। বুঝতে পারছি না এদের দুজনের মধ্যে কি চলছে।
দুদিন ধরে এমনভাবে চিপকে আছে মনে হচ্ছে কেউ ফেভিকলের আঠা লাগিয়ে দিয়েছে। আমার কষ্ট হচ্ছে অনেক তাদের একসাথে দেখে, আবার রাগও হচ্ছে প্রচন্ড। লোকটার সাহস কতদূর, আমি থাকতে অন্য মেয়ের সাথে কফি খাচ্ছে। আমি যতই সহ্য করছি এই লোকটা আরো বেশি বাড়াবাড়ি করছে। একবার বিয়েটা হোক, এই বড় চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ে দিব, কিন্তু তার আগে ঠিক শাকচুন্নি জিনির কিছু একটা করতে হবে। নিজেকে মনেটা কি করে বেহায়ামি, অন্যের স্বামীর দিকে নজর দেয়। আজকে এর একটা বিহিত করতেই হবে, এত সহজে তোমাকে ছাড়বো না জাঙ্কুকের বাচ্চা। আমি সামনের দিকে এগিয়ে কিছু বলতে যাব, তার আগে আম্মু আমাকে সেখান থেকে টেনে নিয়ে গেলেন। তুই ছাদে কি করছিলি? জাঙ্কুক আর জেনি একসাথে ছিল। তুই ছোট মানুষ তো আর নয়, ওখানে তোর কাজটা কি? মানে মানে হলো আজ বাদে কাল জাঙ্কুক আর জেনির বিয়ে হবে, তাই ওরা একসাথে থাকলে তুই যাস না ওদের কাছে। আমার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এটা কি শুনলাম আমি? বিয়ে? তাও তাদের? কিন্তু আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, আমার কি হবে? আমি কিভাবে থাকবো তাকে ছাড়া? কিভাবে আমার চোখের সামনে তাকে অন্য কারো হতে দেব? না না, আমি পারবো না। আমি কিছুতেই তাকে অন্য কারো হতে দিতে পারবো না। ভাইয়ের সাথে কথা বলতেই হবে। ভাইয়ের নাম্বার অনেকবার কল করলাম কিন্তু কলটা রিসিভ করছেন না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে। বাসার সবাই যে যার মতো ব্যস্ত, কেউ জানে না ভাইয়ের কোথায়। হয়তো জানলেও আমাকে বলবে না। সেদিন রাতে আর ভাইয়ের দেখা পেলাম না। আমার ভিতরটা পুড়ে যাচ্ছে তাকে হারানোর ভয় আর কষ্টে। আচ্ছা, তার কি আমার কথা একবারও মনে পড়ছে না? একই বাড়িতে থাকার পরেও সারাদিনে একটা বারের জন্য তার মুখটা দেখতে পারি না। সে কি আদৌ আমাকে ভালোবাসে নাকি সবটাই অভিনয় ছিল? না না, এটা অভিনয় হতে পারে না। ভাইয়ের চোখে আমি নিজের জন্য ভালোবাসা দেখেছি, উনিও আমাকে ভালোবাসেন। আর আমি আমার ভালোবাসাকে কিছুতেই অন্য কারো হতে দেব না। এজন্য যা যা করা প্রয়োজন সব করব। এদিকে ছাদে দাঁড়িয়ে স্মোক করছে জাঙ্কুক। কালকে রোজির হলুদের ফাংশন, এজন্য এত রাত পর্যন্ত ছাদে থাকতে হয়েছে। তার সব আয়োজন সে নিজে করেছে। আদরের বোন বলে কথা। মোবাইলটা হাতে নিয়ে তের মিস কল গুলো দেখে আবার মোবাইলটা রেখে দেয়। সে জানতো তে তাকে ফোন করবে, সে এটাও জানতো কলগুলো সে রিসিভ করতে পারবে না। 3-4টা সিগারেট একসাথে শেষ করে নিচে চলে গেল। ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল জাঙ্কুক। আজ সে বড্ড ক্লান্ত। অভিনয় করতে করতে আর সে ক্লান্ত হয়ে গেছে। দীর্ঘ 7 বছর যাবৎ অভিনয় করে আসছে সে। আপনজনদের জন্য আপনজনদের ঠকাচ্ছে। সে জানে না আর কতদিন এভাবে চলতে হবে তার। বিছানা থেকে উঠে বেলকনি দিয়ে সোজা তের ঘরে চলে গেল জাঙ্কুক। বরাবরের মতো আজও কান্না করতে করতে ঘুমিয়েছে তে। ঘুমন্ত তেকে 2 চোখ ভরে দেখছে জাঙ্কুক। আর কত অপেক্ষা করতে হবে কে জানে, তবে যতই অপেক্ষাই করতে হোক, এবার তার অপেক্ষার ফল মিষ্টি হতেই হবে। তের গালে কপালে চুমু এঁকে দিয়ে বেশ কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল। তের গালের লালচে তিলটা এখন আর লালচে নেই, সময়ের সাথে সাথে তিলটা কুচকুচে কালো হয়ে গেছে। অবশ্য এই তিলটা তের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। অনেকক্ষণ এভাবে তাকিয়ে থেকে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল জাঙ্কুক। সকাল সকাল বাড়িতে সবাই ব্যস্ত। আজকে রোজির গায়ে হলুদের ফাংশন, কারো যেন নিঃশ্বাস নেওয়ারও সুযোগ নেই। রোজির হলুদের ফাংশন শুরু হয়েছে অনেকক্ষণ আগে। বাসার বড়রা সবাই হলুদ লাগিয়ে দিয়ে নিচে চলে গেছেন। ছোটরা সবাই আনন্দ করছে। জাঙ্কুক মেহমানদের সামলাতে ভারী ব্যস্ত, কিন্তু এসবের মাঝে একমাত্র তে অনুপস্থিত। হাজার ব্যস্ততার ভিড়ে জাঙ্কুকের চোখ দুটো শুধু তেকে খুঁজছে, কিন্তু না, অনুষ্ঠানের কোথাও তে নেই। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক সামনে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। তে একটা লাইট ইয়েলো কালারের পাতলা শাড়ি পরে সবার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরাতে জাঙ্কুকের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে শাড়িটা মাত্রাতিরিক্ত পাতলা। তের অলমোস্ট পুরো শরীর দেখা যাচ্ছে শাড়ির আড়ালে। তার উপর আবার ব্যাকলেস ব্লাউজ পরে আছে। ঠোঁটে মেরুন কালারের লিপস্টিক যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলছে তেকে। তের এই রূপ দেখে রাগে জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে যায়। অনুষ্ঠানে অনেক ছেলেরা উপস্থিত আছে। জাঙ্কুকের অনেক ফ্রেন্ড সার্কেল এসেছে, যাদের মধ্যে বেশিরভাগই ফ্লার্ট টাইপের। আর তারা হা করে তেকে দেখছে, যাকে বলে চোখ দিয়ে গিলে খাচ্ছে। জাঙ্কুক এসব সহ্য করতে পারছে না।
জাঙ্কুক লিজার কাছে গিয়ে ওর কানে কিছু একটা বলে সেখান থেকে চলে গেল। লিজা তের কাছে এসে তেকে একটু সাইডে নিয়ে গেল। অতঃপর লিজা চলে গেল। তে আশেপাশে মাথা ঘুরিয়ে জাঙ্কুককে খুঁজছে। ধুর, কোথায় গেল জাঙ্কুক ভাইয়া? যাকে জেরাস করানোর জন্য এত কিছু করলাম তারই খবর নেই। এই লোকটা পুরো একটা খচ্চর। আমার নিজের কেমন অস্বস্তি হচ্ছে এত পাতলা শাড়িতে। যাই বাবা, শাড়িটি চেঞ্জ করে নি। আমার দরকার নেই কাউকে জেলাস করানোর। নিচে নামতে যাব তখন হঠাৎ একটা ভাইয়া এসে পিছন থেকে ডাকলেন। তার সাথে কথা শেষ করে একটু সামনে এগোতেই হঠাৎ লাইট চলে গেল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আচমকা আমার মনে হলো কেউ পেছন থেকে আমার মুখ চেপে ধরলো। আমি কিছু বুঝে ওঠার আগে কেউ আমাকে কোলে তুলে নিল। অন্ধকার হওয়াতে কিছু দেখতে পারছি না, তবে বুঝতে পারছি আমাকে কোলে নিয়ে লোকটা সিঁড়ি বেয়ে নিচে নামছেন। বুঝতে বাকি রইল না আর কে সেই লোকটা। আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে এক টানে আমার শাড়ি খুলে দিলেন জাঙ্কুক ভাইয়া। তার এহেন কাণ্ডে আমি পুরোই বেকুব বনে গেছি। তবে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে লোকটা। চোখ দিয়ে মনে হচ্ছে এখন আগুন ঝরে পড়বে। তার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে, কিন্তু না, নিজেকে তার সামনে দুর্বল দেখানো যাবে না। আমি চোখে মুখে ক্রুদ্ধ ভাব এনে বললাম, এভাবে আনার মানে কি? আর এসব কি অসভ্যতা? আপনি শাড়ি টেনে খুললেন কেন? তোর এই শাড়ি পরার দরকার কি ছিল? এমনি তো সবকিছু দেখা যাচ্ছে। শুধু শুধু এই মশারি শরীরে নিয়ে ঘোরার কি প্রয়োজন? এর থেকে না থাকাই ভালো। তাই খুলে দিলাম। প্রথম কথা হলো এটা মশারি না, ডিজাইনার শাড়ি। দ্বিতীয়ত আমার যা ইচ্ছা তাই পরবো। আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। 100 বার বাধ্য তুই। তুই কোন সাহসে এই অর্থনগ্ন অবস্থায় সবার সামনে গেলি? ইচ্ছে করছে তোকে মেরে তক্তা বানিয়ে দিই। তুই এই শাড়ি পরে সবার সামনে কেন গিয়েছিস? আর এগুলো কি ব্লাউজ? এটা কোন ধরনের ব্লাউজ? পুরো পিঠ বের হয়ে আছে। সবাই তোকে এই অবস্থায় দেখলো, এখন তুই খুশি তো? কান খুলে শুনে রাখতে, তোর উপরে একমাত্র অধিকার আমার। আর কেউ যদি তোর উপর নজর দেয় তার চোখ আমি উপড়ে তুলে ফেলবো। ইস, দরদ উপচে পড়ছে। আমি কি আপনার কোনো সম্পত্তি নাকি যে আমার উপর শুধু আপনার অধিকার? আমি তে একটা মুক্ত পাখি। কেউ আমার উপর অধিকার খাটাতে পারবে না। আর কেউ না পারলেও আমি পারবো। আমার পুরো অধিকার আছে তোর উপর, কারণ তুই শুধু আমার। যতদিন আমি বেঁচে আছি তুই আমার হয়েই থাকবি, শুধু আমার। বুঝতে পেরেছিস? ভাইয়া আমার চুলের মুঠি ধরে আমাকে তার সাথে মিশিয়ে কথাগুলো বলছেন। আমি তার চোখে রাগের পাশাপাশি আমার জন্য ভালোবাসাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাই আমি দেখতে চেয়েছিলাম। আপনি কোন অধিকারে বলছেন আমি শুধু আপনার? আপনি তো আমাকে ভালোবাসেন না। তাহলে কে দিয়েছে আপনাকে অধিকার এটা বলার যে আমি আপনার? ভাইয়ের চোখ দিয়ে লাভা ঠিকই বের হচ্ছে, কিন্তু আমার প্রশ্নে ভাইয়ের মুখ থেকে কথা সরছে না। সে এখনো চুপ করে আছে। আমি তার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলাম। সে হয়তো সত্যি আমাকে কখনো ভালোই বাসেনি। আমি ভাইয়াকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাব। ঠিক তখন ভাইয়া আমার হাত টেনে ধরলেন। এক টানে আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিলেন। এইকে তো আমার প্রশ্নের উত্তর দিল না। তার উপর এই কাজটায় আমি আরো বেশি বিরক্ত হই আর রাগ হই। তাকে নিজের কাছে থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। তার শক্তির সাথে পারছি না। সে এত শক্ত করে আমাকে ধরে রেখেছেন যে আমি নড়তেও পারছি না। কিছুক্ষণ পর ভাইয়ের হাতের বাঁধন একটু আলগা হলেই তাকে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম। আপনি আমাকে কি মনে করেন? আমি কি রক্তের মাংসে করা মানুষ নই, নাকি কোনো পুতুল যার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে খেলবেন? আমার কি কোনো আত্মসম্মান নেই? আপনার কাছে ভালোবাসা চাইতে গিয়েছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। এখন আবার এসেছেন আমার মন জোড়া জোড়া লাগাতে, নাকি আবার আমার কাঁটায় খায়ে নুনের ছিটা দিতে? কি হলো, চুপ করে আছেন কেন? আপনি বলছেন আমার উপর আপনার অধিকার আছে। আমি শুধু আপনার, কিন্তু আমাকে ভালোবাসেন না আপনি। তবে কি আমাকে রক্ষিতা বানিয়ে রাখতে চান? আরে, আপনাকে ভালোবেসেছি আমি আপনার জন্য। আপনার রক্ষিত হয়েও থাকতে রাজি। আমাকে ভোগ করতে চান তো? এই শরীরটাই সব। ঠিক আছে, এখন বাসায় কেউ নেই, এটাই মোক্ষম সুযোগ। আর আমিও প্রস্তুত। আপনার মনের সব বাসনা পূরণ করে নিন। আপনাকে ভালোবেসে জীবন দিতে পারবো, আর আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না?
তে ব্লাউজের হুকে হাত দিতে গেলি জাঙ্কুক ঠাস করে একটা চর বসিয়ে দেয় তের গালে। তে ছলো ছলো চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তুই আমাকে এতটা নিকৃষ্ট ভাবিস? তুই ভাবলি কি করে যে আমি তোকে ভোগ করতে চাই? তোকে ভোগ করার হলে আমার কাছে আরো অনেক সুযোগ ছিল। সেদিন ছাদে আমি চাইলেই তোকে কাছে টেনে নিতে পারতাম, নদীর তীরে তোকে আপন করে নিলে তুই নিজেও বাধা দিবি না। কিন্তু আমাদের সব চাই না। আর কি বললি তুই? রক্ষিত করে রাখতে চাই, ভালোবাসি তোকে। এই জিনিসটাই বুঝলি না শুধু, আর বাকি সব বুঝলি। যেসবের কোনো অস্তিত্বই নেই। আপনি আমাকে ভালোবাসেন না। যদি বাসতেন তাহলে জেনি আপুকে বিয়ের কথা মাথায় আনতেন না। আপনাদের তো বিয়ে ঠিক নাই না? তোকে অনেক ভালোবাসিতে, তুই আমার কলিজা। 7 বছর ধরে ভালোবেসে আসছি তোকে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছি, তখন থেকে শুধু তোকেই চেয়েছি। এসব কি বলছেন? 7 বছর আগে তো আপনি লন্ডন চলে গিয়েছিলেন, তাহলে এসব কি? লন্ডন ইচ্ছে করে যায়নি, জোর করে পাঠিয়েছিল আম্মু তোর কাছ থেকে আমাকে দূরে সরানোর জন্য। নিজের আত্মহত্যার হুমকি দিয়ে জোর করে পাঠিয়েছিল আমাকে। আম্মু কখনো তোকে বউ হিসাবে মেনে নেবে না। যখন জাঙ্কুকের মা বুঝতে পেরেছিল জাঙ্কুক তের প্রতি দুর্বল, আর 7 বছরেও জাঙ্কুককে এই বাড়িতে আসতে দিতে বাধা দিয়েছিলেন তিনি। কিন্তু এক প্রকার জোর করে জাঙ্কুক এসেছে সবাইকে মানিয়ে। এসব কথা শুনে তে নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। জাঙ্কুককে জড়িয়ে ধরে ধুকরে কেঁদে উঠল তে। কত ভুল বুঝেছে সে জাঙ্কুককে। আসলে এসব তো জাঙ্কুক নাটক করেছে যেন তার ফ্যামিলি বুঝতে পারে তের প্রতি জাঙ্কুকের কোনো ফিলিংস নেই। অনেক ভালোবাসি তোকে তে। এতদিন যে তোকে এত অবহেলা করেছি সেটা শুধু আম্মুকে দেখানোর জন্য। কারণ তারা কেউ যদি জানতে পারে আমি এখনো তোকে ভালোবাসি, আবারও আলাদা করে দেবে। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিন, আপনাকে আমি ভুল বলেছি। অতঃপর ভাইয়া তার আলমারি খুলে একটা শাড়ি বের করে আমার হাতে দিলেন। আপনি শাড়ি কোথায় পেলেন? সেদিন শপিং এ কেমনে গিয়েছিলাম, সবার অগোচরে তোর জন্য এটা কিনে নিয়েছি। যা এটা পরে আয়। ওই মশারি আর পরতে দিব না তোকে। শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমের সামনে থেকে আবারও ফিরে এসে ভাইয়ের কাঁধে 2 হাত রেখে পা উঁচু করে দাঁড়ালাম। যতই পা উঁচু করে দাঁড়াস তুই পুচকি পুচকিই থাকবি। আবার পুচকি বলছেন? যাক বলুন, আদর করি পুচকি বলিয়েন। শুনুন, আমরা কি এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? না, মোটেও না। তোর মতো পুচকি আমার গার্লফ্রেন্ড হতেই পারে না। আচ্ছা, তাহলে আমি আপনার কি? আচ্ছা, তোর বয়স কত? 17, তাই না? আর আমার বয়স জানিস? 25 বছর। তোর থেকে গুণে গুণে 8 বছরের বড় আমি। আর এত ছোট বাচ্চা মেয়েকে গফ কিভাবে বানাবো? মানে কি? মানে হলো এই যে তোকে আমি বউ বানাবো। লাল বেনারসি শাড়ি তোর গায়ে জড়িয়ে দিয়ে এই ঘরে নিয়ে আসবো। হ্যাঁ, তখন আর লুকিয়ে আমার ঘরে গিয়ে আমাকে কিস করতে হবে না, আমার সামনেই করতে পারবেন। কি? হ্যাঁ, রোজ রাতে লুকিয়ে আমার ঘরে গিয়ে আমাকে আদর করতে মনে থাকে, আর পারফিউম চেঞ্জ করতে মনে থাকে না। কি বলছিস এসব? আচ্ছা, আমি মানছি আমি ছোট, সবকিছু বুঝি না। কিন্তু রাতে যে কেউ একজন লুকিয়ে আমার ঘরে আসে, সেটাও কি আমি বুঝবো না? প্রথম যেদিন আপনি আমার ঘরে এসেছিলেন সেদিন চিনতে পারিনি আপনাকে। কলেজ থেকে ফেরার পথেও আপনি বাঁচিয়েছিলেন, সেদিনও চিনতে পারিনি। তবে বুঝতে পেরেছিলাম এই মানুষটাই রাতে আমার ঘরে আসে। মানুষটা যে আপনি সেটা শিওর হয়েছিলাম সেদিন ছাদে। আপনি সেম পারফিউম পরেছিলেন। জাঙ্কুক এখন স্বাবলম্বী। তের আর নিজের দায়িত্ব নেওয়ার জন্য সে প্রস্তুত, কিন্তু সে চায় না তার মাকে কষ্ট দিতে। অনুষ্ঠান শেষে বাড়ির সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর তে। অপরাধীর ন্যায় তাদের নজর নিচে আছে। জাঙ্কুকের মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক আর তের দিকে। এদিকে সুগা এসে ছেলের গালে একটা চড় বসিয়ে দিল। তোমরা হয়তো বুঝতে পারছো এর কারণ কি। জাঙ্কুক তেকে বিয়ে করতে চায়, আর তারা দুজন দুজনকে ভালোবাসে, আর পরিবারের সম্মতিতে তারা বিয়ে করতে চায়। জাঙ্কুকের বাবা জাঙ্কুককে আরেকটা চড় মারতে চাইলে তে এসে সামনে দাঁড়ায়। চাচ্চু, চড় মারতে হলে আমাকেও মারো, শুধু ভাইয়াকে না, দোষ আমারও রয়েছে। তের কথায় পরিবারের সবাই হা করে তাকিয়ে রইল। সুগা তেকে ইশারা করলো জেহবকে মানানোর জন্য। তে কি করবে ভেবে না পেয়ে জেহবের পা ধরে কান্না শুরু করে দিল। আমাকে ক্ষমা করে দাও বড় চাচি। আমি জানি না কেন তুমি আমাকে জাঙ্কুক ভাইয়ের জীবনে
আসতে দিতে চাও না, কিন্তু বিশ্বাস করো, আমি ভাইয়াকে ভীষণ ভালোবাসি। আমি তোমার সব কথা মানবো। তুমি দেখে নিও, তোমার মনের মতো হয়ে দেখাবো। আমি ভাইয়াকে অনেক সুখে রাখবো। একটা সুযোগ দাও। একবার আমার উপর বিশ্বাস করেই দেখো। ছোটবেলা যা হয়েছে সব ভুলে নতুনভাবে সব শুরু করি আমরা। একটা সুযোগ দাও শুধু। আমরা যদি একা বিয়ে করতাম তাও সুখী হতে পারতাম না। আমরা তোমাদের দোয়া নিয়ে তোমাদের সাথে সুখী হতে চাই। একটা সুযোগ দাও বলেই কেঁদে উঠল তে। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। তার পুচকি যে এতটা ম্যাচিউর হয়ে যাবে সে ভাবতেও পারেনি। খুশিও লাগছে আবার একই সাথে কষ্টও লাগছে তের মিনতি দেখে। যে হক তেকে পা থেকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলেন। তের আগতে মিনতি তার মন গলিয়ে দিয়েছে। আমাকে মাফ করে দে মা। টাকার অহংকার আমাকে এমন ভাবে জাগ্রত হয়েছিল যে নিজের ছেলের খুশিই দেখতে পাইনি। নিজের অহংকারকে প্রাধান্য দিতে গিয়ে এতগুলো জীবন নষ্ট করতে যাচ্ছিলাম আমি। তোকে আমার জাঙ্কুকের জন্য অযোগ্য ভেবেছিলাম, কিন্তু একবারও দেখতে চাইনি যে তুই হচ্ছিস জাঙ্কুকের খুশি। তোদের আলাদা করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা তোদের আলাদা করা সম্ভব নয়। তোরা দুজন দুজনের জন্যই তৈরি। অবশেষে সব ঝামেলা মেটার পর দুই ফ্যামিলির সম্মতি তে আর জাংকুকের বিয়েটা সম্পন্ন হলো রোজির বিয়ের সাথে। বাসর রাতে বধূ বেশে জাংকুকের বিছানায় তেকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। তের যেন ধুকবুকানি বেরিয়ে চলেছে। জাংকুক এতবার কাছে এসেছে, তবে এরকমটা কখনো হয়নি যেমনটা আজকে হচ্ছে। কেমন এক অন্যরকম অনুভূতি। খুশি খুশি, আবার বেশ ভয়ও লাগছে, সাথে ভীষণ লজ্জাও লাগছে। এরই মধ্যে দরজায় কড়া লাগানোর শব্দ হতেই তে বুঝতে পারলো জাংকুক রুমে প্রবেশ করেছে। তে কোনো মতে বিছানা থেকে নেমে জাংকুকের কাছে গিয়ে জাংকুকের পায়ে সালাম করলো আর দুধের গ্লাসটা এগিয়ে দিল জাংকুকের কাছে। জাংকুক দুধ পান না করে তেকে খাইয়ে দিল আর বলল, এই দুধটা এখন বরং রেখে দিচ্ছি, এটা অনেক খেয়েছি, আজকে বরং বউয়েরটা খেয়ে দেখি কেমন। জাঙ্কুকের মুখে এমন লজ্জাহীন কথা শুনে তের যেন মরে যেতে ইচ্ছে করছে। ফিসফিস করে বলে উঠল, আপনি কি জানেন আপনি একটা লাগাম ছাড়া অসভ্য লোক? হ্যাঁ জানি তো, শুধুমাত্র আমার বউয়ের জন্য। বলি পকেট থেকে একটা রিং বের করে তের হাতে পরিয়ে দিয়ে হাতে চুমু খেলো। তারপর তেকে কোলে তুলে নিয়ে ডাইরেক্ট বিছানায় শুয়ে দিল। তে একটু অস্পষ্ট সুরে বলে উঠল, দেখুন আমার কিন্তু ভয় করছে। জাঙ্কুক তের কানে চুমু খেয়ে বলে উঠল ফিসফিসিয়ে, ভয় কিচ্ছু নেই, আজ প্রথমবার একটু ব্যথা পাবে, তারপর ঠিক হয়ে যাবে। বলে তের কানে একটা কামড় দিয়ে বসলো। তের সারা শরীর যেন শিরশিরিয়ে উঠল। ভয়ে বিছানার চাদর খামচে ধরলো। জাঙ্কুক আস্তে আস্তে তের শরীর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল, মুখ ডুবিয়ে দিল তের গলায়। আস্তে আস্তে জাঙ্কুকের চুমুগুলো আরো গাঢ় হচ্ছে। তে বারবার কেঁপে উঠছে জাঙ্কুকের স্পর্শে। এক সময় জাঙ্কুকের চুমুগুলো কামড়ে পরিণত হতে লাগলো। তের গলা থেকে শুরু করে বুক, পেটে কামড় বসাতে শুরু করলো জাঙ্কুক। তার প্রত্যেকটা স্পর্শে তের সারা শরীর যেন হিম ধরে এলো। তের ধুকবুকানির সাথে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক আবার তের ঠোঁটে আক্রমণ শুরু করলো। তের চোখে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো। জাঙ্কুক তার হাত দিয়ে তের স্পর্শকাতর স্থানগুলোতে বিচরণ শুরু করে দিল। মেতে উঠল তের মধ্যে। বিবস্ত্রহীন দুটি দেহ একে অপরের সাথে আস্তে আস্তে মিশে গেল। এক হলো দুটি হৃদয়। জাঙ্কুকের মাতাল করা ভালোবাসায় তেও আরো উত্তেজিত হয়ে গেল। দুজন ডুবে গেল দুজনের মধ্যে। অনেক ভালোবাসি ভৌতকে, এভাবেই সারা জীবন ভালোবাসতে চাই। আমিও আপনাকে ভালোবাসি জাঙ্কুক ভাইয়া। এখন থেকে আর ভাইয়া না, স্বামী বলবি। তে লাজুক কণ্ঠে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি স্বামী।